ম্যাড মেমোরিজের আজকের 104 নম্বর এপিসোডে আমি জুয়েল আরও একবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি ভালো আছেন। আজকের ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করলো আমার বন্ধু বিকাশ দাস, আর ও যার কাছ থেকে কালেক্ট করলো উনি নাম প্রকাশে অনিচ্ছুক। আশা করি আজকের ঘটনাটা আপনার ভালোই লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চাইলে আপনিও শেয়ার করুন আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার শোনা যে কোনো ভয়ানক ঘটনা, আর তা পাঠান madmemories@gmail.com বা ফেসবুক পেজে। আর শুনুন নতুন নতুন ঘটনা প্রতি শুক্রবার ঠিক রাত 9টায়। তাহলে চলুন আজকের ঘটনায়। সময় 1997। সদ্য শেষ হলো আমার এইচএসসি পরীক্ষা, আর শুরু হলো লম্বা ছুটি। মা তখন বাবাকে বলে ঠিক করলেন আমাকে নিয়ে মা ওনার বড় ভাই অর্থাৎ আমার বড় মামার বাসায় গিয়ে কিছুদিন ঘুরে আসবেন। কারণ বহুদিন যাবৎ বড় মামা আমাদের তার নতুন কর্মস্থলের বাসায় যাওয়ার জন্য পিড়েপিড়ি করছিলেন, কিন্তু সময় আর সুযোগের জন্য আর যাওয়া হয়ে ওঠেনি। তার উপর বাবার তো সময় হয় না কখনো, তাই মা আমাকে নিয়ে যাবেন বলে অনেক দিন ধরে মনে মনে ঠিক করে রেখেছিলেন। মামা ছিলেন সরকারি কর্মকর্তা। ওই সময়টাতে ওনার কর্মস্থল ছিল সিলেটে। থাকতেন সরকারি কোয়ার্টারে পরিবার সহ, আর পরিবারে ওনারা ছিলেন মাত্র 3 জন, মামা, মামি আর ওনাদের একমাত্র মেয়ে যে তখন পড়তো ক্লাস 9-এ। পরদিন সকালে ঢাকা থেকে রওনা দিলাম আমি আর মা, আর মামার বাসায় পৌঁছালাম শেষ বিকেলে। মামাদের কোয়ার্টারটা একটা ছোট্ট পাহাড়ের উপর, বেশ কয়েকটা বাড়ি সমান্তরালে, প্রায় 6 থেকে 7টা বাড়ি, যার একটাতে মামা তার পরিবার থাকেন, বাকিগুলো অন্য সব কর্মকর্তাদের। বেশ মনোরম পরিবেশ, একেবারে মন বিগড়ে দেওয়ার মতো। কোয়ার্টারের সামনে বেশ খানিকটা খালি জায়গা, আর চারপাশে নানা প্রজাতির গাছ, পিছনেও কিছুটা খালি জায়গা, তারপর ঘন জঙ্গল। আমরা বাসায় ঢুকতেই শুরু হলো হই হুল্লোড়। অনেক দিন পর সবার সাথে দেখা। বেশ খানিকটা সময় পর গোসল করে খেয়ে দিয়ে বসে পড়লাম আড্ডায়, আর কিছুক্ষণের মধ্যেই সেই আড্ডায় এসে যোগ হলো আশেপাশের ঘরের সব মহিলারা। মামা এরই মধ্যে বাইরে যাওয়ার জন্য রেডি হলেন কোনো একটা কাজে। ওদিকে আমার মাথা খারাপ অবস্থা, কারণ সকলের অগোচরেই আমার একটা খারাপ অভ্যাস আয়ত্ত হয়ে যায়। একটা সিগারেট না খেলেই নয়। সেই সকাল থেকে একটা সিগারেটও খাওয়া হয়নি মার সাথে থাকার জন্য। কিন্তু কোথায় খাবো? নতুন পরিবেশ। আসার সময় দেখলাম আশেপাশের দোকানপাটগুলো বেশ দূরে দূরে, যদিও দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমার ব্যাগেই সিগারেট ছিল। এমন সময় হঠাৎ মনে পড়লো কোয়ার্টারের পেছনে থাকা সেই জঙ্গলের কথা। একটু ভিতরের দিকে গেলেই হয়তো কারো চোখে পড়ব না আর। আমি সকলের অগোচরে আস্তে আস্তে সরে পড়লাম সেই আড্ডা থেকে। তারপর আমার ঘরে গিয়ে ব্যাগ থেকে সিগারেট আর লাইটার বের করে পেছনে দরজা দিয়ে বের হয়ে হাঁটতে হাঁটতে 10 কদম খালি জায়গা পার হয়ে ঢুকে পড়লাম সেই জঙ্গলে। শেষ বিকেলে রোদ ডুবে গেছে, অন্ধকার নামতে বেশি দেরি নেই আর। জঙ্গলের নরম ঘাসের উপর দিয়ে বেশ কিছুটা জায়গা পার হয়ে একটু ভিতরে ঢুকতেই দেখি দূর থেকে যতটা জঙ্গল মনে হয় অতটা না, হাঁটার জায়গা আছে। আমি আরও কিছুটা সামনে গিয়ে একটা বড় গাছের আড়ালে দাঁড়ালাম। তারপর সেখান থেকে চারদিকে তাকিয়ে দেখলাম কাউকে দেখা যায় কিনা। দেখলাম না, একেবারে নিরাপদ জায়গা। মামাদের বাসা থেকে কারো দেখার সম্ভাবনা নেই, আর এই জঙ্গলে এই সময়টাতে কারো আসার কথা না। মনে সুখে সিগারেট টানতে লাগলাম, আর জায়গাটাকে খুব নিরাপদ মনে হলো। ঠিক করে ফেললাম যে কদিন থাকবো এই জায়গাতে এসে সিগারেট খাবো। আমার হাতের সিগারেট প্রায় অর্ধেকের বেশি টানা শেষ। এমন সময় হঠাৎ দেখি আমার সামনে থেকে, অর্থাৎ জঙ্গলের ভেতর থেকে আমার সোজাসুজি হেঁটে আসছে একটা বাচ্চা মেয়ে, বয়স আনুমানিক 6 থেকে 7 বছর। একটা সাদা জামা পরা, বেশ হাসি খুশি চেহারা। আমি শিওর ছিলাম ও তখনও আমাকে দেখেনি, কারণ আমি তখন মোটা একটা গাছের আড়ালে। আমি তখনই সাথে সাথে আমার হাতে থাকা আধপোড়া সিগারেটটা মাটিতে ফেলে দিলাম, কারণ পিচ্ছি মেয়ে না জানি আবার কাউকে বলে ফেলে, আর যদি তা মায়ের কানে পৌঁছে তাহলে আমি শেষ। এমন সময় মেয়েটা আমার সামনে এসে দাঁড়ালো। আমি ওর মুখের দিকে তাকাতেই মেয়েটা বলল, ভাইয়া সিগারেট ফেললেন কেন? খান,
আমি কাউকে বলবো না। আমি ওকে ধন্যবাদ দিয়ে মাটি থেকে আধপোড়া সিগারেটটা তুলে ওর নাম জিজ্ঞেস করলাম। বলল, সোমা। বাসা কোনটা? বলতেই আঙুল দিয়ে দেখিয়ে দিল বাসাটা। একেবারে মামার বাসার পাশেরটায় ওদের বাসা। তারপর মেয়েটা আসি বলে হাঁটা শুরু করলো বাসার দিকে। এরই মধ্যে হঠাৎ আমার মনে কিছু একটা আসতেই আমি তাকালাম মেয়েটার দিকে। এই ছোট্ট মেয়েটা একা একা এই জঙ্গলে করছেটা কি এই সন্ধ্যায়? যদি কোনো সাপ বা পোকামাকড় কামড়ে দেয়। কিন্তু পিছনে তাকাতেই মেয়েটাকে আর দেখতে পেলাম না। গেল কোথায়? আশেপাশে তো লুকানোর কোনো জায়গা নেই যে মেয়েটা হঠাৎ লুকিয়ে পড়বে। আর মেয়েটা ঘরে গেলে তো কিছুটা সময়ের দরকার, কিন্তু মেয়েটা তো হঠাৎ যেন উধাও হয়ে গেল। আমি সিগারেট শেষ করে হাঁটা শুরু করলাম জঙ্গলের একটু ভেতরের দিকে। আর কিছুটা সামনে যেতেই হঠাৎ গিয়ে পড়লাম একটা খাড়া গর্তের শেষ প্রান্তে। যদিও জায়গাটা বাঁশ দিয়ে ঘেরা, কিন্তু বেশ ভয়ানক। নিচের দিকে তাকালেই বুকটা কেঁপে ওঠে। পাথরে মাটি চারদিকে। বোঝা যাচ্ছে এটা পাহাড়ের শেষ প্রান্ত, নেমে গেছে একেবারে খাড়াখাড়ি নিচের দিকে। তারপর অন্ধকার নামতেই বাসায় গিয়ে ঢুকলাম। এরই মধ্যে মামাও বাসায় ফিরলেন। আবারও চলতে শুরু করলো আড্ডা। প্রায় রাত 9টার সময় খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি ডাইনিং টেবিল থেকে উঠে পড়লাম আমি। মামা, মামি আর মা তখনও টেবিলে বসে গল্প করছেন। মামা তো বোনটা খাওয়া শেষ করে ড্রয়িং রুমে টিভি দেখছে। সেই সুযোগেই আমি আবারও চলে গেলাম ঘরের পেছনে। আর ঘরের আঙিনায় দাঁড়িয়ে তাকালাম সামনের সেই জঙ্গলের দিকে। চাঁদের আলো চারপাশটা দিনের আলোর মতো ঝকঝকে। জঙ্গলের মধ্যেও গাছের ফাঁক দিয়ে পড়ছে চাঁদের আলো। এমন সময় হঠাৎ খেয়াল করলাম সেই জঙ্গলের মধ্যে সাদা কাপড় পরা একটা বাচ্চা মেয়ে হেঁটে ঢুকছে জঙ্গলের ভেতরের দিকে। বুঝলাম সেই পিচ্ছিটা, কিন্তু এত রাতেও করছেটা কি এই জঙ্গলের মধ্যে? তাকালাম ওদের বাসার পেছনের দরজার দিকে, কিন্তু দরজাটা তো বন্ধ। বুঝলাম পিচ্ছিটা হয়তো আচ্ছা দুষ্ট, কাউকে না জানিয়ে বাইরে বাইরে তখনও ঘুরছে। আমি তখন একটু অন্ধকারে গিয়ে সিগারেট ধরিয়ে যেই ভিতরের দিকে পা বাড়াবো মেয়েটাকে দেখতে ও একা একা জঙ্গলে করছেটা কি, কিন্তু আবার থেমে গেলাম। চিন্তা করলাম পিচ্ছিটা আবার টয়লেট করার জন্য জঙ্গলে ঢুকেনি তো। কিন্তু সব ঘরেই তো টয়লেটের ব্যবস্থা আছে, তাহলে ও এই রাতে এখনো জঙ্গলে করছেটা কি? তারপর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা সিগারেট শেষ করলাম। শেষ করার পরেও আরও কিছুক্ষণ দাঁড়ালাম মেয়েটার জন্য, কিন্তু মেয়েটা তো জঙ্গল থেকে বেরোচ্ছে না। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর মেয়েটা তবুও না আসায় ঢুকে গেলাম ঘরের মধ্যে। মনের মধ্যে কেমন যেন করছে মেয়েটার জন্য। তারপর চলে গেলাম ড্রয়িং রুমে মামাতো বোনের কাছে। গিয়ে দেখি ও তখনও একা একা টিভি দেখছে। আমি তখন গিয়ে ওকে জিজ্ঞেস করলাম, শোন, পাশের ঘরের পিচ্ছি মেয়েটা সোমা, ও একা একা জঙ্গলে করছে কি রে এখন? ওদের ঘরের পেছনের দরজাও দেখলাম বন্ধ, কিন্তু ও তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। ওর বাবা মার কি খেয়াল রাখে না? মামাতো বোনটা তখন চিৎকার দিয়ে লাফিয়ে উঠল। বলল, কি বলছো তুমি? সোমাকে তুমি কই দেখলা? ওর চিৎকার শুনে আমি পুরো অবাক। আমি আমার সাথে সোমার দেখা হওয়ার ঘটনা ওকে বলতেই ও তখন পাশের একটা বইয়ের তাক থেকে অ্যালবাম বের করে সোমার ছবি দেখাতেই আমি বললাম, হ্যাঁ ওকে তো দেখলাম, আর কথাও তো বললাম। বোন তখন ভয়ে চিৎকার করে উঠল, আর সাথে সাথে মামা, মামি, মা সবাই এসে হাজির। তারপর যা শুনলাম তা ছিল অবিশ্বাস্য, আর ভয়ে আমার পুরো শরীর কাঁটা দিয়ে উঠল। প্রায় বছর খানেক আগে সোমারা এই বাড়িতে আসে। তখন সোমার বয়স ছিল মাত্র 6। বেশ দুরন্ত আর চটপটে, পুরো বাড়ি মাথায় তুলে রাখত। এই কোয়ার্টারের সবগুলো পরিবারের লোক ওকে খুব পছন্দ করত। প্রতিটি ঘরে বাচ্চা থাকায় সোমা সবসময় কারো না কারো ঘরে ওদের বাচ্চাদের সাথে খেলতো। দেখা যায় সোমার বাবা মায়ের সোমাকে নিয়ে ভাবতে হতো না, এমনকি সোমার খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হতো না। দেখা যেত কোনো ঘরে তাদের বাচ্চাদের সাথে খেয়ে দিয়ে দিব্যি খেলে বেড়াচ্ছে। কিন্তু প্রায় 6 মাস আগে একদিন সেই বিকেল থেকে ওর দেখা নেই। ওর মা ভাবল হয়তো কারো না কারো ঘরে ও আছে, কিন্তু সন্ধ্যা হতেই ওর বাবা মা সবার ঘরে ঘরে গিয়ে খুঁজতে লাগলো, কিন্তু মেয়ের দেখা নেই। সবগুলো বাড়ি আর বাড়ির আঙিনা তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু ওকে পাওয়া যায় না।
জঙ্গলের দিকে যদিও ও যায় না, তারপরেও সবাই গেল জঙ্গলের মধ্যে একবার দেখে আসতে। আর জঙ্গলের মধ্যে সেই গর্তের কাছে যেতেই গর্তের নিচে দেখা যায় সোমাকে রক্তাক্ত অবস্থায় ওর নিথর দেহ পড়ে আছে। আর ওকে যখন উপরে তোলা হয় তখন ওকে মৃত অবস্থায় পাওয়া যায়। কিন্তু সোমা কিভাবে ওখানে গেল আর কিভাবেই বা এটা ঘটল, আর তার পেছনে কারণটাই বা কি, তা সবার অজানা। যদিও সোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আছে ভালোবাসা আর আক্ষেপ, তারপরেও আমার সাথে ঘটে যাওয়া ঘটনায় আমি পুরো বিহ্বল হয়ে পড়লাম। কাঁপুনি দিয়ে জ্বর আসলো। পুরো 2 দিন ছিলাম বিছানায়, আর সুস্থ হওয়া মাত্রই ঢাকায় ফিরলাম। যেই 2 দিন বিছানায় ছিলাম সেই 2 দিন আর পিছনে যায়নি ভয়ে, সোমার মুখোমুখি হতে চায়নি আর। কেমন লাগলো আজকের ঘটনা কমেন্টসে জানান। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন। সময়টা ভালো কাটুক আপনার, সুন্দর হোক আজও আগামী। শেষ করছি আজকের এপিসোড। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।